ভেনেজুয়েলায় আঘাত হানা ৭.২ এবং ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে আহত অবস্থায় উদ্ধার হয়েছেন আরও অন্তত ৭০০ জন। বৃহস্পতিবার দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই তথ্য নিশ্চিত করেছেন। কারাকাস সহ লা গুয়াইরা, আরাগুয়া ও কারাবোবো অঞ্চলে ২০টির বেশি আফটারশক বা পরাঘাত আঘাত হেনেছে। বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বহু এলাকা, বন্ধ রয়েছে কারাকাস আন্তর্জাতিক বিমানবন্দর। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা আশঙ্কা করছে দুর্বল অবকাঠামোর কারণে এই জোড়া ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যেতে পারে। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আজকের বিশেষ সংবাদ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা শুধু একটি নির্দিষ্ট দেশের গণ্ডির ভেতরে সীমাবদ্ধ নেই, বরং এটি পুরো মানব জাতির জন্য, পুরো বিশ্বের জন্য এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের অশনি সংকেত নিয়ে এসেছে। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা, যে দেশটি গত ১ দশকেরও বেশি সময় ধরে চরম রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক ধস এবং তীব্র মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, সেই দেশটির ওপর এবার নেমে এসেছে প্রকৃতির সবচেয়ে নিষ্ঠুর এবং নির্মম আঘাত। বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলায় যা ঘটেছে তা ভূমিকম্পের ইতিহাসেও এক অত্যন্ত বিরল এবং ধ্বংসাত্মক ঘটনা। ১ মিনিটেরও কম সময়ের ব্যবধানে, আরও নির্দিষ্ট করে বললে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর ২টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দেশটিতে। প্রথমটির মাত্রা ছিল রিক্টার স্কেলে ৭.২, আর ঠিক ৩৯ সেকেন্ড পর আঘাত হানে আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস যে ভয়াবহ পূর্বাভাসটি দিয়েছে তা শুনলে যে কারোরই রক্ত হিম হয়ে আসবে। তারা আশঙ্কা প্রকাশ করেছে যে এই জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় ১ লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। আজ আমরা ভূতাত্ত্বিক বিজ্ঞান, অর্থনৈতিক বাস্তবতা, সামাজিক কাঠামো এবং আন্তর্জাতিক রাজনীতির নানা দৃষ্টিকোণ থেকে এই ভয়াবহ দুর্যোগের আদ্যোপান্ত অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করব। দর্শক, আলোচনার শুরুতেই আসুন আমরা এই ভূমিকম্পের ভূতাত্ত্বিক বা বৈজ্ঞানিক দিকটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। কেন এই ভূমিকম্পটি এতটা ধ্বংসাত্মক রূপ ধারণ করল? ভূকম্পন বিশেষজ্ঞদের ভাষায় ভেনেজুয়েলায় বুধবার সন্ধ্যায় যা ঘটেছে তাকে বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ডাবলেট আর্থকোয়েক বা জোড়া ভূমিকম্প। সাধারণত একটি বড় ভূমিকম্প হওয়ার পর বেশ কিছু ছোট ছোট আফটারশক বা পরাঘাত হয়ে থাকে, যা মূল কম্পনের চেয়ে অনেক দুর্বল হয়। কিন্তু যখন মূল ভূমিকম্পের প্রায় কাছাকাছি মাত্রার বা তার চেয়েও বেশি শক্তিশালী আরেকটি ভূমিকম্প মাত্র কয়েক সেকেন্ড বা মিনিটের ব্যবধানে একই ফল্ট লাইনে বা চ্যুতিরেখায় আঘাত হানে, তখন তাকে জোড়া ভূমিকম্প বলা হয়। প্রথম ৭.২ মাত্রার ভূমিকম্পটি যখন কারাবোবো অঙ্গরাজ্যে আঘাত হানে, তখন এর প্রবল কম্পনে রাজধানী কারাকাস এবং আশেপাশের শহরগুলোর হাজার হাজার বহুতল ভবনের মূল ভিত্তি বা ফাউন্ডেশন মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে। বহু ভবনের পিলারে ফাটল ধরে যায়। মানুষ যখন এই প্রথম কম্পনের আকস্মিকতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে, ঠিক তখনই মাত্র ৩৯ সেকেন্ডের মাথায় ৭.৫ মাত্রার দ্বিতীয় এবং আরও শক্তিশালী কম্পনটি আঘাত হানে। প্রথম কম্পনে দুর্বল হয়ে পড়া ভবনগুলো দ্বিতীয় কম্পনের এই প্রচণ্ড ধাক্কা আর কোনোভাবেই সামলাতে পারেনি। ফলশ্রুতিতে তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ে অসংখ্য কংক্রিটের ভবন। এক ভূমিকম্পের ধ্বংসযজ্ঞের চেয়ে জোড়া ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ যে জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, ভেনেজুয়েলা আজ তারই এক করুণ এবং জ্বলন্ত উদাহরণ হয়ে রইল। ভেনেজুয়েলা ভৌগোলিকভাবে এমন একটি জায়গায় অবস্থিত যা সাউথ আমেরিকান প্লেট এবং ক্যারিবিয়ান প্লেট, এই দুটি বিশাল টেকটনিক প্লেটের সংযোগস্থলের খুব কাছাকাছি। এই দুটি প্লেটের মধ্যে দীর্ঘকাল ধরে ঘর্ষণ হচ্ছিল এবং মাটির নিচে বিপুল পরিমাণ চাপ জমা হচ্ছিল। ভূতাত্ত্বিকরা অনেক আগে থেকেই সতর্ক করে আসছিলেন যে কারাকাস এবং এর আশেপাশের অঞ্চলগুলো ভূমিকম্পের চরম ঝুঁকিতে রয়েছে। যে কোনো সময় এখানে একটি বড় ধরনের সিসমিক ইভেন্ট বা ভূকম্পন ঘটতে পারে। কিন্তু প্রকৃতির এই রুদ্ররোষ যে এতটা প্রলয়ঙ্করী হবে তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। কারাকাস থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল হওয়ায় পুরো রাজধানী শহরটি এখন এক প্রকার মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এবার আসুন আমরা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস-এর দেওয়া সেই শিউরে ওঠা পরিসংখ্যানটির দিকে একটু নজর দিই। তারা বলছে এই দুর্যোগে ১০,০০০-এরও বেশি মানুষের মৃত্যুর সংখ্যা রয়েছে ৪৪%।
এবং 1 লাখেরও বেশি মানুষের মৃত্যুর সংখ্যা রয়েছে 30%। একটু ভেবে দেখুন দর্শক, আমরা 21 শতাব্দীতে বাস করছি। বিজ্ঞানের এত উৎকর্ষের যুগে, আধুনিক প্রযুক্তির যুগে কেন একটি ভূমিকম্পে 1 লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে? একটি দেশে একসাথে 1 লাখ মানুষ মারা যাওয়া মানে একটি আস্ত শহর মানচিত্র থেকে মুছে যাওয়ার সমান। এর পেছনে বেশ কয়েকটি মর্মান্তিক এবং বাস্তবসম্মত কারণ রয়েছে। প্রথম কারণটি হল ভূমিকম্পের সময়। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এই জোড়া ভূমিকম্প আঘাত হানে। সন্ধ্যা বা রাতের বেলা এমন একটি সময় যখন বেশিরভাগ মানুষ তাদের কর্মস্থল থেকে ফিরে নিজেদের বাড়িতে অবস্থান করেন অথবা বিশ্রাম নেন। সারাদিনের ক্লান্তি শেষে পরিবারের সবাই যখন এক ছাদের নিচে, ঠিক তখনই এই ভয়াবহ কম্পন শুরু হয়। এটি যদি দিনের বেলা হতো তবে হয়তো অনেক মানুষ খোলা জায়গায় বা রাস্তায় থাকার কারণে বেঁচে যেতে পারতেন, স্কুল কলেজ বা অফিস থেকে বের হওয়ার সুযোগ পেতেন। কিন্তু সন্ধ্যায় সবাই যখন কংক্রিটের 4 দেয়ালের ভেতরে আবদ্ধ, ঠিক তখনই আঘাত হানে এই মরণঘাতী কম্পন, যা মানুষকে ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগই দেয়নি। দ্বিতীয় কারণটি হল জনসংখ্যার ঘনত্ব এবং অপরিকল্পিত নগরায়ন। রাজধানী কারাকাস এবং কারাবোবো অঞ্চল হল ভেনেজুয়েলার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে লাখ লাখ মানুষ অত্যন্ত গাদাগাদি করে বসবাস করেন। আপনি যদি কারাকাসের ভৌগোলিক চিত্রটি দেখেন তবে দেখবেন মূল শহরের চারপাশের পাহাড়ের ঢালে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা হাজার হাজার বস্তি বা দুর্বল কাঠামোর ঘরবাড়ি রয়েছে। স্থানীয় ভাষায় এগুলোকে বলা হয় ব্যারিওস। এই দুর্বল কাঠামোগুলো কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং প্ল্যান বা বিল্ডিং কোড মেনে তৈরি হয়নি। 7.5 মাত্রার কম্পনের সামনে এই পাহাড়ের ঢালে থাকা ঘরবাড়িগুলো 1 সেকেন্ডও টিকতে পারেনি। পাহাড় ধসে পড়ার কারণে এই বস্তিগুলোর ওপর বিশাল আকারের মাটির স্তর চাপা পড়েছে, যার নিচে কত মানুষ মারা গেছে তার কোনো সঠিক হিসাব হয়তো কখনোই পাওয়া যাবে না। তবে দর্শক, 1 লাখ মানুষের মৃত্যুর আশঙ্কার পেছনে সবচেয়ে বড় এবং সবচেয়ে করুণ যে কারণটি রয়েছে তা হল ভেনেজুয়েলার বর্তমান আর্থসামাজিক ও কাঠামোগত পরিস্থিতি। আপনারা হয়তো জানেন, ভেনেজুয়েলা একসময় দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী দেশগুলোর একটি ছিল। তাদের এই সম্পদের মূল কারণ ছিল তাদের বিপুল তেলের মজুত। বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেলের রিজার্ভ থাকা সত্ত্বেও গত 1 দশকেরও বেশি সময় ধরে চরম রাজনৈতিক অস্থিরতা, মার্কিন নিষেধাজ্ঞা, হাইপার ইনফ্লেশন বা লাগামহীন মুদ্রাস্ফীতি এবং নজিরবিহীন দুর্নীতির কারণে দেশটির অর্থনীতি পুরোপুরি ধসে পড়েছে। একটি দেশ যখন আর্থিকভাবে পুরোপুরি দেউলিয়া হয়ে যায় তখন সেই দেশের অবকাঠামোগত উন্নয়নের চাকা চিরতরে থেমে যায়। কারাকাসের বহুতল ভবনগুলো গত কয়েক দশকে কোনো ধরনের সংস্কার বা রেট্রোফিটিংয়ের মুখ দেখেনি। বিল্ডিং কোড বা ভূমিকম্প প্রতিরোধী নকশা মেনে ভবন নির্মাণের কোনো কড়াকড়ি বা নজরদারি সরকারের পক্ষ থেকে ছিল না। ভবন নির্মাণের জন্য রড, সিমেন্ট এবং উন্নত মানের নির্মাণ সামগ্রীর তীব্র সংকট ছিল দেশে। ফলে ভবনগুলো এমনিতেই অত্যন্ত নড়বড়ে অবস্থায় ছিল। আর এই নড়বড়ে ভবনগুলোর ওপর যখন জোড়া ভূমিকম্পের আঘাত এলো তখন তা 1 লাখ মানুষের বিশাল সমাধিক্ষেত্রে পরিণত হতে খুব বেশি সময় নেয়নি। দর্শক, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচানোর ক্ষেত্রে প্রথম 72 ঘণ্টাকে বলা হয় গোল্ডেন আওয়ার বা সুবর্ণ সময়। এই সময়ের মধ্যে উদ্ধার কাজ শুরু করতে পারলে অনেক মানুষকে জীবিত বের করে আনা সম্ভব হয়। কিন্তু ভেনেজুয়েলার ক্ষেত্রে এই উদ্ধার কাজ এক চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে। সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে যে দেশটিতে জ্বালানি সরবরাহ সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। একটি আধুনিক উদ্ধার অভিযানের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, জ্বালানি, ভারী যন্ত্রপাতি যেমন ক্রেন, বুলডোজার, অত্যাধুনিক ড্রিলিং মেশিন এবং থার্মাল ইমেজিং ক্যামেরার প্রয়োজন হয়। কিন্তু যে দেশে এমনিতেই মাসের পর মাস সাধারণ মানুষ বিদ্যুৎ বিভ্রাট এবং জ্বালানি সংকটে ভুগেছেন, সেই দেশ এত বড় একটি দুর্যোগের পর উদ্ধার কাজের জন্য ভারী যন্ত্রপাতি কিভাবে সচল রাখবে? ভেনেজুয়েলার গ্রিড সিস্টেম বা বিদ্যুৎ ব্যবস্থা আগে থেকেই অত্যন্ত ভঙ্গুর ছিল। এই ভূমিকম্পের ফলে তাদের প্রধান পাওয়ার প্ল্যান্টগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো রাজধানী শহর এখন অন্ধকারে ডুবে আছে। রাতের অন্ধকারে বিদ্যুৎহীন অবস্থায় ধ্বংসস্তূপের নিচে উদ্ধার কাজ চালানো আক্ষরিক অর্থেই অসম্ভব একটি ব্যাপার। এর পাশাপাশি আমাদের কথা বলতে হবে ভেনেজুয়েলার স্বাস্থ্য খাতের কথা। হাসপাতালগুলোর অবস্থা সেখানে অত্যন্ত শোচনীয়। অর্থনৈতিক সংকটের কারণে ভেনেজুয়েলার হাসপাতালগুলোতে আগে থেকেই জীবনরক্ষাকারী ওষুধ, স্যালাইন, ব্যান্ডেজ,
অ্যানেস্থেশিয়া এবং আধুনিক যন্ত্রপাতির তীব্র সংকট ছিল। বহু বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্স দেশের অর্থনৈতিক দুর্দশা এবং চরম দারিদ্র্যের কারণে দেশ ছেড়ে প্রতিবেশী কলম্বিয়া, পেরু বা ব্রাজিলে পাড়ি জমিয়েছেন। একে বলা হয় ব্রেইন ড্রেন। এখন এই হাজার হাজার আহত মানুষকে কে চিকিৎসা দেবে? ভেঙে পড়া হাসপাতালগুলোর ভেতরেই হয়তো অনেক রোগী এবং চিকিৎসক চাপা পড়ে মারা গেছেন। যারা বেঁচে আছেন তাদের চিকিৎসা দেওয়ার মতো ন্যূনতম সরঞ্জামও এখন ভেনেজুয়েলা সরকারের হাতে নেই। ধ্বংসস্তূপ এই চরম বিপর্যয়ের মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত এবং সম্মিলিত উদ্ধারকারী দল পাঠানো। কিন্তু এখানেই চলে আসে আন্তর্জাতিক রাজনীতির এক চরম নিষ্ঠুর এবং অমানবিক হিসাব নিকাশ। ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের ওপর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা বিশ্বের বহু দেশের কড়া অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার সাথে আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন থেকে শুরু করে বাণিজ্য সবকিছুই অত্যন্ত জটিল এবং এক প্রকার বন্ধ। যদিও আমরা জানি যে মানবিক বিপর্যয়ের সময় সাধারণত রাজনৈতিক নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হয়, কিন্তু দুই পক্ষের মধ্যে যে পরিমাণ রাজনৈতিক বৈরিতা এবং আস্থার সংকট রয়েছে তাতে পশ্চিমা দেশগুলো কত দ্রুত ভেনেজুয়েলায় তাদের উদ্ধারকারী দল এবং ত্রাণ পাঠাবে তা নিয়ে একটি বড় সংশয় থেকেই যায়। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো যেমন রেড ক্রস, ডক্টরস উইদাউট বর্ডার্স বা জাতিসংঘ হয়তো এগিয়ে আসবে, কিন্তু তাদের লজিস্টিক সাপোর্ট বা ভারী সরঞ্জামাদি কারাকাস পর্যন্ত পৌঁছাতে যে সময়টুকু লাগবে ততক্ষণে হয়তো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া হাজারো মানুষ অক্সিজেনের অভাবে, রক্তক্ষরণে বা ডিহাইড্রেশনে মারা যাবেন। প্রতিবেশী দেশ কলম্বিয়া এবং ব্রাজিল হয়তো তাদের সীমান্ত খুলে দিয়ে উদ্ধার কাজে সহায়তা করতে পারে, কিন্তু এত বিশাল মাত্রার ধ্বংসযজ্ঞ সামাল দেওয়া শুধু দুটি প্রতিবেশী দেশের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এখানে প্রয়োজন গ্লোবাল রেসপন্স বা পুরো বিশ্বের সম্মিলিত উদ্যোগ। আমরা যদি অতীতের কিছু ভূমিকম্পের দিকে ফিরে তাকাই তবে ইউএসজিএসের এই 1 লাখ মানুষের মৃত্যুর আশঙ্কার বিষয়টি আরও স্পষ্টভাবে বুঝতে পারব। 2010 সালে ক্যারিবিয়ান সাগর অঞ্চলের দেশ হাইতিতে যে 7 মাত্রার ভূমিকম্প হয়েছিল তাতে প্রায় 2.5 লাখ মানুষের মৃত্যু হয়েছিল। হাইতির সেই মৃত্যুর মিছিলের প্রধান কারণ ভূমিকম্পের মাত্রা ছিল না, বরং প্রধান কারণ ছিল তাদের দুর্বল অবকাঠামো, চরম দারিদ্র্য এবং উদ্ধার কাজের সীমাহীন ঘাটতি। ভেনেজুয়েলার বর্তমান অর্থনৈতিক অবস্থা হাইতির সেই সময়কার অবস্থার চেয়ে খুব একটা ভিন্ন নয়। আবার 2023 সালের শুরুতে তুরস্ক এবং সিরিয়া সীমান্তে যে জোড়া ভূমিকম্প আঘাত এনেছিল সেখানেও আমরা দেখেছি কিভাবে হাজার হাজার ভবন ধসে পড়ে, প্রায় 50,000 মানুষের মৃত্যু হয়েছিল। তুরস্কের মতো একটি আধুনিক, অর্থনৈতিকভাবে স্থিতিশীল এবং সামরিক দিক থেকে শক্তিশালী দেশকেও সেই দুর্যোগ সামলাতে হিমশিম খেতে হয়েছে। তুরস্কের কাছে আধুনিক সব সরঞ্জাম থাকা সত্ত্বেও তারা অনেক মানুষকে বাঁচাতে পারেনি। তাহলে একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, ভেনেজুয়েলার মতো একটি অর্থনৈতিকভাবে পঙ্গু, রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন এবং চিকিৎসা ব্যবস্থাহীন দেশ এই 7.2 এবং 7.5 মাত্রার জোড়া ধাক্কা কিভাবে সামলাবে? ইউএসজিএসের 1 লাখ মানুষের মৃত্যুর যে পূর্বাভাস তা কোনো কাল্পনিক বা অতিরঞ্জিত সংখ্যা নয়, বরং এটি ভেনেজুয়েলার বর্তমান বাস্তবতার এক নির্মম গাণিতিক হিসাব। এই মুহূর্তে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ মানুষদের ক্ষতিগ্রস্ত ভবন ও বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রশ্ন হল, নিরাপদ স্থান কোথায়? কারাকাসের রাস্তাঘাট এখন ধ্বংসস্তূপে ঢাকা। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় এক শহরের মানুষ অন্য শহরে যেতে পারছেন না। তার ওপর রয়েছে আফটার শক বা পরাঘাতের চরম আতঙ্ক। একটি 7.5 মাত্রার ভূমিকম্পের পর আগামী কয়েকদিন, এমনকি কয়েক সপ্তাহ ধরে মাঝারি বা শক্তিশালী মাত্রার অসংখ্য আফটার শক আঘাত হানতে পারে। খোলা আকাশের নিচে, বিদ্যুৎহীন, পানিহীন এবং খাবারহীন অবস্থায় লাখ লাখ মানুষ এখন এক অনিশ্চিত ভয়ের মধ্যে প্রহর গুনছেন। এই আফটারশকগুলো উদ্ধার কাজের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। উদ্ধারকর্মীরা যখন কোনো ধ্বংসস্তূপের ভেতরে ঢুকে আটকে পড়া মানুষকে বের করার চেষ্টা করবেন তখন সামান্য একটু কম্পনে উপরের আলগা হয়ে থাকা কংক্রিটের বিশাল চাই ভেঙে তাদের ওপর পড়তে পারে। তাই উদ্ধার কাজও চালাতে হচ্ছে অত্যন্ত সাবধানে এবং ধীর গতিতে, যা আটকে পড়া মানুষদের বেঁচে থাকার সম্ভাবনাকে প্রতি মুহূর্তে কমিয়ে দিচ্ছে। দর্শক, একটি প্রাকৃতিক দুর্যোগ শুধু মানুষের প্রাণ কেড়ে নেয় না,
এটি একটি দেশের পুরো অর্থনীতি, ভবিষ্যৎ এবং সামাজিক কাঠামোকে কয়েক দশক পিছিয়ে দেয়। ভেনেজুয়েলার এই জোড়া ভূমিকম্প তাদের অবশিষ্ট অর্থনীতিকেও পুরোপুরি খাদের কিনারায় ফেলে দিয়েছে। দেশটিকে নতুন করে গড়ে তোলার জন্য যে শত শত বিলিয়ন ডলারের প্রয়োজন হবে তা কোথা থেকে আসবে? তেলের দামের ওপর নির্ভরশীল ভেনেজুয়েলার অর্থনীতি এমনিতেই ধুঁকছিল। এখন এই ভূমিকম্পের ফলে যদি তাদের তেল শোধনাগার বা পাইপলাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তবে তাদের আয়ের একমাত্র পথটিও চিরতরে বন্ধ হয়ে যাবে। এটি কেবল একটি ভূমিকম্প নয়, এটি ভেনেজুয়েলার জন্য এক বিশাল জাতীয় ট্র্যাজেডি বা জাতীয় বিপর্যয়, যার ক্ষত শুকাতে হয়তো প্রজন্মের পর প্রজন্ম সময় লেগে যাবে। ভূমিকম্পের পরবর্তী দিনগুলোতে আরও একটি বিশাল ঝুঁকি তৈরি হয়, আর তা হল মহামারী বা পাবলিক হেলথ ক্রাইসিস। যখন হাজার হাজার মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে পৌঁছতে শুরু করে, যখন নিরাপদ খাবার, পানির তীব্র সংকট দেখা দেয় এবং স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ে, তখন কলেরা, টাইফয়েড এবং ডায়রিয়ার মতো পানিবাহিত রোগগুলো মহামারী আকারে ছড়িয়ে পড়ে। ভেনেজুয়েলার স্বাস্থ্য ব্যবস্থা যেহেতু আগে থেকেই অচল, তাই ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষগুলো পরবর্তীতে এই মহামারীর শিকার হয়ে মারা যেতে পারে। এটি এক নীরব ঘাতক, যা দুর্যোগের কয়েকদিন পর থেকে তার ভয়াবহ রূপ দেখাতে শুরু করে। এমন একটি ভয়াবহ সংকটের মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতির সমস্ত ভেদাভেদ, শত্রুতা এবং স্বার্থের দ্বন্দ্ব ভুলে পুরো বিশ্বের উচিত ভেনেজুয়েলার মানুষের পাশে এসে দাঁড়ানো। মানুষের জীবনের চেয়ে কোনো রাজনৈতিক মতাদর্শ বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা বড় হতে পারে না। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে এশিয়ার উন্নত দেশগুলোকে এখন দ্রুততম সময়ের মধ্যে তাদের দক্ষ উদ্ধারকারী দল, স্নিফার ডগ, ভারী যন্ত্রপাতি, ফিল্ড হাসপাতাল এবং চিকিৎসা সামগ্রী নিয়ে কারাকাসের মাটিতে নামতে হবে। জাতিসংঘের উচিত একটি আন্তর্জাতিক জরুরি মানবিক ফান্ড গঠন করে ভেনেজুয়েলাকে সহায়তা করা, কারণ এখন আর কোনো দেশ একা বেঁচে থাকার কথা ভাবতে পারে না। প্রকৃতির এই নিষ্ঠুর রূপ আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীর যে কোনো প্রান্তে বসবাসকারী মানুষ প্রকৃতির বিপুল শক্তির সামনে কতটা অসহায়। আমরা সংবাদ মাধ্যমের পর্দায় হয়তো কেবল কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, 7.5 মাত্রা, 39 সেকেন্ডের ব্যবধান, কিংবা 1 লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা। কিন্তু এই সংখ্যাগুলোর পেছনে লুকিয়ে আছে অসংখ্য মানুষের স্বপ্ন ভেঙে চুরমার হওয়ার গল্প। একজন বাবা হয়তো ধ্বংসস্তূপের বাইরে দাঁড়িয়ে আছেন তার আটকে পড়ার সন্তানের জন্য। একজন মা হয়তো তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার শিশুকে বুকে জড়িয়ে। এই মানবিক আর্তনাদগুলো কোনো ভূকম্পন মাপার যন্ত্রে ধরা পড়ে না। আমাদের প্রার্থনা থাকবে ভেনেজুয়েলার মানুষ যেন এই ভয়াবহ ট্র্যাজেডি কাটিয়ে উঠে আবার ঘুরে দাঁড়াতে পারে। ধ্বংসস্তূপের নিচ থেকে যেন আরও অনেকগুলো প্রাণ জীবিত ফিরে আসে, সেই আশায় উদ্ধারকর্মীরা তাদের মরণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক সম্প্রদায় তাদের রাজনৈতিক সমীকরণ দূরে সরিয়ে রেখে দ্রুততম সময়ের মধ্যে সহায়তার হাত বাড়িয়ে দেবে, এটাই এখন পুরো বিশ্বের প্রত্যাশা। প্রকৃতি হয়তো নির্দয়, কিন্তু মানুষের মানবিকতা যেন এই অন্ধকারের মাঝেও আলোর মশাল হয়ে জ্বলে ওঠে। আমরা নিয়মিত এই খবরের আপডেট আপনাদের সামনে নিয়ে আসব। পরিস্থিতি কোন দিকে যায় এবং আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে এই দুর্যোগ মোকাবিলায় এগিয়ে আসে তা আমরা গভীর পর্যালোচনার মাধ্যমে আপনাদের জানাতে থাকব। আজকের এই দীর্ঘ সংবাদ বিশ্লেষণ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন এবং দুর্যোগ মোকাবিলায় সবসময় প্রস্তুত থাকবেন।